নমস্কার, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো আপনারা জানেন যে এখন কংগ্রেসের লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নের আবেদন জমা পড়ছে এবং এখন পর্যন্ত গতকাল পর্যন্ত 15 জন শিলচর এবং করিমগঞ্জ মিলিয়ে কংগ্রেস মনোনয়নের দাবি পেশ করেছেন। তো শিলচর আসনে আপনারা জানেন যে শিলচর আসনে যারা দাবি জানিয়েছেন তারা হলেন অশোক বৈদ্য, সৌম্যকান্তি পুরকায়স্থ, সূর্যকান্ত সরকার, নরিতা শুক্লা। এরা দাবি জানিয়েছেন আসনের জন্য। পীযূষকান্তি দাস নামে আরেকজন দাবি জানিয়েছেন শিলচর আসনে প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস টিকিটের জন্য। আপনারা জানেন যে এবার সবচেয়ে বেশি মানুষের দৃষ্টি কিন্তু করিমগঞ্জ আসনের দিকে। করিমগঞ্জ আসনে মোটামুটি গতকাল পর্যন্ত যে মনোনয়নগুলো জমা পড়েছিল তাতে আমরা দেখলাম ডক্টর সলমনউদ্দিন চৌধুরী সহ বা হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক সহ এরকম আনিসুর রশিদ শুরু করে আমরা দেখলাম যে মোটামুটি কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। যেমন প্রথম থেকে নির্বাচনের আগে থেকে একটা শোনা যাচ্ছিল যে বিশিষ্ট আইনজীবী সিআরপিসির নেতা হাফিজ রশিদ চৌধুরী কংগ্রেস টিকিটের দাবিদার হতে পারেন। এটা কিন্তু অনেক আগে থেকে 3-4 মাস আগে থেকে একটা চর্চা চলছিল, কিন্তু গত কয়েকদিন থেকে চর্চাটা একটু স্থিমিত হয়ে গিয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো হাফিজ রশিদ চৌধুরী শিলচর লোকসভা আসনে দাঁড়াবেন না, এবং হাফিজ রশিদ বলেছেন, তার ব্যক্তিগত মহলে বলেছেন যে তাকে কংগ্রেস যদি অনুরোধ না করে তাহলে তিনি কংগ্রেসে যোগ দেবেন না এবং তিনি মনোনয়ন চাইবেন না। তো এই নিয়ে একটা খটকা ছিল। তো আজকে যেটা খবর সেটা হলো কংগ্রেস এআইসিসি পর্যবেক্ষক জিতেন্দ্র সিংয়ের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন এবং তিনি আগামী আজই তার মনোনয়নের আবেদনপত্র জমা দিচ্ছেন। এখন হাফিজ রশিদ কংগ্রেসে যোগ দিচ্ছেন এই কথাটা প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই করিমগঞ্জ থেকে শুরু করে শিলচর সব জায়গায় একটি আলোচনা, তাহলে কি করিমগঞ্জের কংগ্রেস টিকিট কি হাফিজ রশিদ চৌধুরী পাচ্ছেন? দর্শকরা, হাফিজ রশিদ চৌধুরী হলেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং বিশেষ করে তিনি এখন নাগরিক স্বার্থ সুরক্ষা সমিতি বা সিআরপিসির সঙ্গে তিনি জড়িত রয়েছেন এবং বিভিন্ন ইস্যুতে তিনি একটা ভূমিকা নিয়ে থাকেন। বাঙালিদের উপর অত্যাচার বা বাঙালিদের নাগরিকত্ব এইসব নিয়ে তিনি প্রচুর আইনি লড়াই লড়ছেন। তাই স্বভাবতই হাফিজ রশিদ চৌধুরীর নামটা একটা চর্চার বিষয় এবং AUDF দল তৈরি করার সময় তার একটা বিরাট ভূমিকা ছিল। পরবর্তীকালে বদরুদ্দিন আজমলের সঙ্গে তার একটা মনোমালিন্য তৈরি হয়, তিনি AUDF থেকে বেরিয়ে যান। তারপর থেকে তিনি আর তেমন রাজনীতিমুখী হননি এবং তিনি তার সামাজিক যে কাজগুলো আছে এবং তিনি যে বাঙালি জাতির এবং বিভিন্ন নাগরিকত্ব ইস্যু, NRC এই সমস্ত বিষয় নিয়ে তিনি একটা সারা আসামে লড়াই করে আসছেন তার সংগঠন সিআরপিসির মাধ্যমে, এটা আমরা সবাই জানি। সেই সূত্রে তাকে অনেকেই চেনেন এবং অনেকেই তার কাছে বিভিন্ন সাহায্যে যান। তো হাফিজ রশিদ চৌধুরীর এই একটা ব্যক্তিত্ব কিন্তু আছে, এটা ঘটনা। কিন্তু কথা হলো নির্বাচনী রাজনীতিতে অনেক সময় এই ধরনের ব্যক্তিত্বরাও হালে পানি পান না, এটা কিন্তু দেখা গেছে। এবং হাফিজ রশিদ তিনি উচ্চশিক্ষিত এবং অত্যন্ত তুখর ব্যক্তিত্ব হলেও দেখা গেছে যে নির্বাচনে যে রাজনীতি, অনেক সময় তিনি দাঁড়িয়েছিলেন বিভিন্ন ভোটে এবং সেইগুলো ভোটে তিনি সুবিধা করতে পারেননি। অনেক ক্ষেত্রে দেখা যায় তার অনেক কম ভোট হয়েছে বা খুব 30,000 বা একবার করিমগঞ্জে ভোট পেয়েছিলেন। তো এইরকম একটা অবস্থায় তিনি এবার কি করে ফেলবেন এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তো আমার মনে হয় যে এইগুলো প্রশ্ন তোলার কোনো অর্থ হয় না, কারণ দেখুন নির্বাচনে অতীতে একজন লোক হেরে গেছেন বা ভোট পাননি বলে যে এবার পাবেন না এমন কোনো কথা কিন্তু নয়। অতীতে অনেকে হেরেছিলেন কিন্তু দেখা গেছে পরবর্তীতে বিপুল ভোটে জয়লাভ করেছেন, এটা আমরা দেখেছি। তো এটা কোনো রাজনীতিতে নতুন কথা নয়। প্রশ্ন হলো যে শেষ মুহূর্তে এই যে একটা চমক, হাফিজ রশিদ চৌধুরী কংগ্রেস এসে গেলেন এবং তিনি কংগ্রেস টিকিটের দাবিদার হচ্ছেন, এটি একটা বড় খবর। যেখানে কংগ্রেস টিকিটের দাবিদার হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন ফরেস্ট কনজারভেটর ডক্টর সলমনউদ্দিন চৌধুরীর মতো ব্যক্তিত্বকে হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন আছেন। তো ঠিক এইরকম একটা সময়ে যখন হাফিজ রশিদ চৌধুরীর নামটা সামনে এসেছে, সেটা একটা অবশ্যই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। করিমগঞ্জ আসনে তার ভাইও রফিক আহমেদ চৌধুরীও দাবিদার ছিলেন।
তো অনেকেই তখন ভাবছিলেন তাহলে হাফিজ রশিদ চৌধুরী কি লড়াই থেকে সরে গেলেন, এবং যারা যারা ময়দানে আছেন তারা সবাই জানেন যে হাফিজ রশিদ চৌধুরী সম্ভবত আর দাঁড়াচ্ছেন না বা দাবি জানাচ্ছেন না। এবং যারা যারা আবেদন করেছেন এই তালিকায় আরেকজন আছেন শিলচরের একজন ডাক্তার শামসুর রহমান, এবং তিনিও করিমগঞ্জ আসনে কংগ্রেস টিকিটের দাবিদার। তো এই যে তাবড় দাবিদার থাকার পর এখন আবার দেখা যাচ্ছে যে হাফিজ রশিদ চৌধুরীও দাবি জানাচ্ছেন, এবং এই দাবি যে জানাচ্ছেন তিনি এবং তাকে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে জিতেন্দ্র সিংয়ের সঙ্গে কথা বলার পর তিনি দলে যোগ দিয়েছেন। তো অনেকে ভেবে নিচ্ছেন যে হয়তো তিনি টিকিট পাবেন, টিকিট পেয়ে যাবেন। বন্ধুরা, আমি একটা কথা বারবার বলি যে কংগ্রেস বা বিজেপির মতো যে রাজনৈতিক দলগুলো আছে, সর্বভারতীয় রাজনৈতিক দল, তারা কাউকে দলে যোগদান করার সময় পাকা কথা দেয় না যে তোমাকে আমি টিকিট দেব। বলতে পারে ঠিক আছে আপনি যোগদান করুন, আমরা আপনার বিষয়টা দেখছি। কোনোদিন পাকা কথা কোনো কাউকেই তারা দেয় না। এবং এটা প্রচার চলছে যে হাফিজ রশিদ চৌধুরীকে নাকি কথা দেওয়া হয়েছে তিনি দাঁড়াচ্ছেন। তো এটা আমি বিশ্বাস করি না হাফিজ রশিদ চৌধুরীকে কথা দেওয়া হয়েছে, কারণ দেখুন এখানে 8-9 জন দাবিদার আছেন, প্রত্যেক দাবিদাররাই সাংঘাতিক যোগ্যতা সম্পন্ন দাবিদার। সেই ক্ষেত্রে কংগ্রেস নিশ্চয় কংগ্রেস হাইকমান্ড এমন কিছু করবে না যাতে আরও 8 জন খেপে যান এবং এতে দলের ক্ষতি হয়। এরকম কোনো কাজ নিশ্চয় কংগ্রেস হাইকমান্ড করবে না, এবং হাইকমান্ডের কাছে সব প্রার্থী সমান। হতে পারে জিতেন্দ্র সিংয়ের সঙ্গে একটা আলোচনার পর তিনি দলে এসেছেন। হাফিজ রশিদ চৌধুরী একজন বড় মাপের ব্যক্তিত্ব, এবং তার সঙ্গে জিতেন্দ্র সিংয়ের আলোচনা হওয়াটা দোষের কিছু না। রাজনীতিতে এসব ঘটনা ঘটে, এবং হয়তো কংগ্রেসের কোনো মহল চাইছে যে হাফিজ রশিদ চৌধুরীকে যদি কংগ্রেসে আনা যায় এবং তিনি যদি টিকিট পেয়ে যান তাহলে করিমগঞ্জ আসনে জেতাটা সহজ হবে এবং তিনি এআইইউডিএফকে প্রতিহত করতে পারবেন। এরকম একটা হয়তো কংগ্রেস মহলে অনেকেই ভাবতে পারেন। আবার এটাও ঠিক, যেখানে আবু সালেহ নজমুদ্দিনের মতো পুড় খাওয়া প্রাক্তন কংগ্রেসী রয়েছেন, তিনি আবার মনোনয়নের দাবিদার হয়েছেন, এবং ডক্টর শামীমউদ্দিন চৌধুরী সদ্য চাকরি থেকে অবসর নিয়েছেন এবং তার প্রচুর শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এবং তিনি যেভাবে সরাসরি ইউডিএফকে আক্রমণ করছেন সেটাও একটা লক্ষণীয় বিষয়। তাই করিমগঞ্জ আসনে যে একটা প্রচারটা হচ্ছে যে হাফিজ রশিদ চৌধুরীকে টিকিট দেওয়া হবে, আমার মনে হয় এটা এই মুহূর্তে বলার মতো সময় আসেনি, কারণ আরও অনেকগুলো ঘটনা ঘটবে। আমি আমার দীর্ঘদিনের সাংবাদিকতার জীবনে দেখেছি যে এই রাজনৈতিক দলগুলো মুখে কথা দিয়ে দেয়, পাকা কথা কিন্তু কাউকে দেয় না। এমনিতেই সবাইকে বলবে আচ্ছা আপনি আসুন, আপনারটা দেখবো, আপনি যোগ্য মানুষ, আপনার পাওয়া উচিত, এসব হয়তো বলতে পারেন, কিন্তু টিকিট দেওয়া হবে তার কোনো নিশ্চয়তা নেই। অনেক উদাহরণ আছে। আবার এমন হতে পারে যার কোনো নামে নেই দলে, তাকে হয়তো এনে টিকিট দেওয়া হয়ে যেতে পারে। এরকম উদাহরণও কংগ্রেস যথেষ্ট আছে। আপনারা জানেন যে 2011 সালে রুমিনাথকে কীভাবে টিকিট দেওয়া হয়েছিল। সবাই জানেন যে বড়খোলায় মিসবাহুল ইসলাম লস্কর টিকিট পাচ্ছেন, আর টিভিতে তার নামও দেখানো হচ্ছে, কিন্তু 10 মিনিটের মধ্যে চিত্র পাল্টে গেল, রুমিনাথকে দেওয়া হলো বড়খোলার টিকিট, এবং রুমিনাথ তখন বিজেপি থেকে সাসপেন্ড হয়ে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেননি, এবং তাকে সদস্যপদ গ্রহণ করিয়ে মনোনয়ন দেওয়া হয়। এটা প্রায় সময়ই ছিল না তখন। তো এগুলো কংগ্রেস বা বিজেপির ক্ষেত্রে এ ধরনের ঘটনা, বিজেপির এতটা ঘটে না, কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে এ ধরনের ঘটনা খুব ঘটে। তাই হাফিজ রশিদ চৌধুরীর কংগ্রেসের যোগদান নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, কিন্তু এই যোগদান করার অর্থ যে তিনি টিকিট পেয়ে যাবেন এটা ভাবার কোনো অর্থ নেই। তাছাড়া টিকিট যখন দেওয়া হবে, যখন আলোচনাগুলো চলবে, তখন সে জিতেন্দ্র সিংয়ের মতামতটাই গ্রহণযোগ্য হবে এমন নাও হতে পারে, বা জিতেন্দ্র সিং যে কথা দিয়েছেন তাকে এমনও কোনো কিন্তু কিছু জানা যায়নি যে কথা দিয়েছেন, বা হাফিজ রশিদ চৌধুরী নিজেও এই বিষয়ে কিছু বলেননি। তো সুতরাং একজন আইসিসির পর্যবেক্ষক হিসাবে জিতেন্দ্র সিং চাইবেন তার দল শক্তিশালী হোক। কোনো বিশেষ ব্যক্তিত্ব যদি দলে আসতে চান তিনি তা বলবেন না আপনি আসবেন না, তার সঙ্গে কথাবার্তা হতেই পারে। তাই কিন্তু তারপরও বিষয়টা নিয়ে কিন্তু করিমগঞ্জের রাজনীতি এখন খুব সরগরম, এবং অনেকেই ফেসবুকে নানা ধরনের পোস্ট দিচ্ছেন। অনেকে ফেসবুকের পোস্টে বলছেন হাফিজ রশিদ চৌধুরী কবে কোন জায়গায় হেরেছিলেন, কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে সব কথা অনেকে আনছেন। এসব এনে খুব একটা লাভটাভ হবে না, কারণ এসব জেনে শুনেই কংগ্রেস হাইকমান্ড তাকে দলে নিয়েছে। কিন্তু লড়াইটা কিন্তু করিমগঞ্জ আসলে কিন্তু মূল লড়াইটা কিন্তু টিকিটের ক্ষেত্রেই হবে। এটা ঘটনা, এবং এত
এত যোগ্য লোকরা এখানে এসেছেন বা এত উচ্চশিক্ষিতরা এখানে এসেছেন যে হাইকমান্ডের পক্ষে প্রার্থী বাছাই করা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াবে, এটা কিন্তু ঘটনা। এবং হয়তো হাইকমান্ডের একটা অংশ ভাবছেন যে হাফিজ রশিদ চৌধুরী এসে গেলে কেউ আর তেমন দাবি জানানোর জন্য আসবেন না, কিন্তু না, এরকম নয়। দাবি কিন্তু কেউই ছাড়বেন না। বিশেষ করে সরমুদ্দিন চৌধুরী, শামসুর রহমান, আবু সালেহ নাজমুদ্দিন, এরা যে ময়দান থেকে সরে যাবেন খুব সহজে, এমনটা ভাবার মতো কিন্তু কোনো কারণ এখনও আমরা দেখতে পাচ্ছি না। আর হাফিজ রশিদ চৌধুরীর একটা সুবিধা হলো, তিনি যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। সুবিধা হলো তিনি একটা বুদ্ধিজীবী মহলে তিনি একটা পরিচিত নাম, এবং তিনি বরাকের হিন্দু মুসলমান নির্বিশেষে সবার কাছে একজন সম্মানিত ব্যক্তিত্ব। এবং তার যে কাজ এবং তার যে নাগরিকত্ব নিয়ে যে তিনি কাজগুলো করছেন, এতে কিন্তু বেশিরভাগ লাভবান হয়েছে হিন্দুরাই। তো এটা ঘটনা, সুতরাং তিনি দাঁড়ালে একটা হিন্দু ভোটের একটা অংশ আসতে পারে এমন একটা কথা ভাবতে পারে হাইকমান্ড। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতিতে যখন ভোটাভুটিটা হয় তখন কিন্তু এই যে বুদ্ধিজীবীদের খুব একটা ভূমিকা থাকে না, এটা আমরা দেখেছি। বুদ্ধিজীবীদের ভূমিকা সীমাবদ্ধ থাকে, এবং তখন যাদের তৃণমূল স্তরে যাদের যোগাযোগটা বেশি আছে তাদের দেখা যায় তখন চাহিদাটা বেশি হয়, এটা আমরা দেখেছি। কারণ কংগ্রেস তো ঠিক, কংগ্রেসের যে রাজনীতিটা সেটা হলো উপরে উপরে একটা ধর্মনিরপেক্ষ রাজনীতি থাকে, এবং এই রাজনীতি করতে গেলে খুব একটা কড়া কথাও বলা যাবে না, যে মানুষকে আকৃষ্ট করার জন্য খুব একটা জাতিগত একটা বিদ্বেষমূলক ভাষণও দেওয়া যাবে না। তো এই ধরনের অনেক সমস্যাগুলো কংগ্রেসের রয়েছে। এইগুলো পাশ কাটিয়ে একজন প্রার্থীকে জিতিয়ে আনাটাও কোনো কম বড় কথা নয়। তো হাফিজ রশিদ চৌধুরী দীর্ঘদিন থেকে করিমগঞ্জের বাইরে, এবং আপনারা জানেন যে তিনি গুয়াহাটি হাইকোর্টের একজন সক্রিয় ব্যারিস্টার, এবং তার যে সমস্যাটা দাঁড়াবে সেটা হলো যে তিনি কতটুকু সময় দিতে পারবেন, এগুলো প্রশ্ন কিন্তু এখনই করা শুরু হয়ে গেছে। তো দেখুন, এগুলো প্রশ্ন করা হলেও আসল ব্যাপারটা হলো গিয়ে যে হাফিজ রশিদ চৌধুরীকে মনোনয়ন দিয়ে কংগ্রেস হাইকমান্ড কি বোঝাতে চাইছে সেটা হলো বড় কথা। কিন্তু প্রচার এমনভাবে করা হচ্ছে যেন কংগ্রেস হাইকমান্ড হাফিজ রশিদ চৌধুরীকে এখানে এনে টিকিট দিয়ে দিচ্ছে। এই কথাটা যে ভুল, এটা আমি বলতে চাইছি। কারণ কংগ্রেস হাইকমান্ড কোনো সময় কাউকে পাকা কথা দিয়ে এনে এখানে বসাবে না, সবাইকে বলবে আচ্ছা দেখা যাক। সুতরাং হাফিজ রশিদ চৌধুরীর টিকিটের দাবি চাওয়া এবং কংগ্রেসে যোগদান করা নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব তার পরবর্তী ঘটনার প্রভাবগুলো কী দাঁড়ায়, এবং কংগ্রেস শেষ পর্যন্ত কাকে টিকিট দেয় সেটা দেখার অপেক্ষায় আমরা থাকব। আজকে এইটুকুই, নমস্কার।